প্রিয় দর্শক শ্রোতা, রাজনীতির মাঠে এখন চলছে জোট গঠনের প্রতিযোগিতা। যদি আমরা একটু স্ক্রিনে দেখি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল রয়েছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা একটি মিটিং করছে বা সৌজন্য সাক্ষাৎ করছে। 5 অগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন এক মেরুকরণের সূচনা হয়েছে, সেখানে প্রধানত 4টি রাজনৈতিক দল নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে আপকামিং দলটি আসতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। তো এই 4টি দলের মধ্যে প্রধান যে দল দুটি রয়েছে, ভোট ব্যাংকে এগিয়ে রয়েছে, জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে পুরাতন দুটি দল বিএনপি এবং জামাতে ইসলামী। তারা চাচ্ছে যে বাকি দল দুটোকে কিভাবে নিজেদের দলের সাথে জোটবদ্ধ করা যায়। যদি জোটবদ্ধ করা যায় তাহলে নিজেদের দলকে ভারী করা যাবে, নিজেদের দলের ভোট ব্যাংকে ভারী করা যাবে, সামনের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই তারা এখন এই প্রতিযোগিতায় নেমেছে কিভাবে জোটবদ্ধ হওয়া যায়। তো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের সেন্ট্রাল অফিসে, তো স্বভাবতই কোশ্চেন আসে যে এই মুহূর্তে হঠাৎ কেন তাদের এই মিটিং বা সৌজন্য সাক্ষাৎ। তো সেই প্রশ্নের আনসার চলুন স্ক্রিনেই দেখা যাক। বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। আমরা এক আছি, তো আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জামাতের আমিরের সাথে চরমোনাই পীর সাহেবের এই বৈঠকের পরে জামাত ঘরানার মানুষরা অনলাইনে এবং অফলাইনে আলহামদুলিল্লাহর যে জোয়ার বসিয়ে দিয়েছিল, স্বভাবতই দিবে, এটি স্বাভাবিক, বাট তাদের আলহামদুলিল্লাহর জোয়ারে মনে হয়েছিল যে তারা অলরেডি মনে হয় ক্ষমতায় চলে এসেছে। বাট আমার কাছে যে শঙ্কা মনে হচ্ছে যে কয়েকদিন পরে আবার এই দুই দলই একদল আরেক দলকে বেঈমান বলে গালি দেয় কিনা, সেটি এখন দেখার অপেক্ষায়। কেন বলছি, চলুন স্ক্রিনে আরেকটি বিষয় একটু দেখি। জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন যে চরমনাইতে জামাতের আমির গিয়েছেন। আসলে জামাতের আমির চরমনাইতে গিয়েছিলেন অফিসিয়াল ভাবে নয়, বরিশালের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম যেহেতু বরিশাল একেবারেই কাছে, চরমনাই একেবারেই কাছে, সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চরমনাইতে গিয়েছিলেন। যেহেতু একজন মেহমান, কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা করা এটা সুন্নাত। আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। এবার বিষয়টি ক্লিয়ার যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, জাস্ট এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তাহলে আজকে বিএনপির সাথে যেটি হচ্ছে সেটিও সৌজন্য সাক্ষাৎ। তাহলে এখন ইসলামী আন্দোলনের এই রাজনৈতিক দলটির গুরুত্ব মনে হয় দুই দলের কাছেই অনেক বেড়ে গেছে। এখন দেখার বিষয় যে সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন তারা কি এককভাবেই নির্বাচন করবে নাকি কোনো দলের সাথে জোটবদ্ধ হবে। আর যদি জোটবদ্ধ হয় তাহলে এখন তো অপশন রয়েই সামনে চলে এসেছে, বিএনপিও সম্ভবত তাদেরকে চাচ্ছে এবং জামাতে ইসলামও তাদেরকে চাচ্ছে, যদিও দুইটি রাজনৈতিক দলের আদর্শই ভিন্ন ভিন্ন, বিএনপি এবং জামাত ইসলাম। তো এই দুই দলের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক নীতি নিয়ে এই চরমোনাইর পীর সাহেবের বা তাদের ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গি কি, সেটি চলুন আগে একটু দেখে আসি। আমরা খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমরা একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন। চলুন এবার একটু দেখি যে জামাত ইসলাম সম্পর্কে এই চরমোনাই পীর সাহেব বা ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গিটি কেমন। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে।
আব্দুল্লাহ তার খাসতি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা ক্লিয়ার। গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমনাইওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। ক্লিয়ার কাট কথা আমরা শুনে গেলাম। যদিও রাজনীতিতে ক্লিয়ার কাট কথা বলে কিছু নেই বা রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই, আমরা জানি। তো এখন স্বভাবতই প্রশ্ন সামনে আসছে যে যদি চরমনাই বা এই ইসলামী আন্দোলন জোট করে কাদের সাথে করবে? আচ্ছা, জোট হয় কিভাবে? জোট হওয়ার ক্ষেত্রে এই দুটো দলের সাথে কি কি বিষয় শর্ত হয়? বিভিন্ন শর্তের আলোকে এসেই তো জোট হবে, তাই না? তো সেটিও এই পীর সাহেবের মুখে থেকেই আমরা একটু আগে শুনে আসি। আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? বলেন তো, জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। ক্লিয়ার? হাজার হাজার কোটি টাকার ইনভেস্টের খেলা রয়েছে এখানে, যদিও এটি ইনডিরেক্ট, ডিরেক্ট হয় না। তো হাজার হাজার কোটি টাকা পীর সাহেব নিজেই বললেন যে জামাত বিলাচ্ছে বা জোট করার জন্য, কিনে নেয়ার জন্য তারা এটি করে থাকে। তো বিএনপিও করতেই পারে, তাদেরও তো আর্থিক সংকটের দল না তারা, মনে হচ্ছে। তাহলে হাজার হাজার কোটি টাকার খেলা এখানে চলবে। তাহলে দাম দর উঠতেই পারে রাজনীতির মাঠে যে কোন দল কত দিচ্ছে। যেই দল জোটবদ্ধ হবে তারা টাকার বিনিময়ে হবে কি হবে না সেটি ভিন্ন ইস্যু। আর দ্বিতীয়ত টাকার বিনিময়ে হবে কি হবে না এই বিষয়টি জনপ্রকাশ্যে আসবেও না কোনোদিন, কারণ এটি হিডেনই থাকবে। কিন্তু ডিরেক্ট যেটি হবে, আমরা যেটি জানতে পারবো সাধারণ জনগণ, সেটি হলো আসন চুক্তি, আসন বন্টনের চুক্তির একটি বিষয় তো রয়েছে, তাই না? সেক্ষেত্রে জামাত ইসলামও তাদেরকে বিভিন্ন আসনের ছাড় দিবে যে এতটি আসনে আপনারা প্রার্থী দেন, তো বিএনপিও ছাড় দেবে, এটি স্বাভাবিক, কম বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেবের সামনে অনেক সম্ভাবনা রয়েছে যদি তারা জোটবদ্ধ হয়। কারণ তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বা বিএনপি কারো সাথেই জোটবদ্ধ হয়নি। তাদের মেইন একটি কথা ছিল ইসলামী ধর্মের নীতি অনুযায়ী যে নারী নেতৃত্ব হারাম ইসলামে, তাই জামাত ইসলাম নারী নেতৃত্ব মেনে নিলেও তারা কোনো নারী নেতৃত্বের অধীনে যাবে না। সেই পথটি এখন আর সম্ভবত নেই, কারণ বিএনপির আপকামিং লিডার সম্ভবত না, এখন মোটামুটি ক্লিয়ার যে তারেক রহমান। খালেদা জিয়ার যে বয়স হয়েছে এবং অসুস্থতা, সবকিছু মিলিয়ে তার আর রাজনীতি করার মতো সম্ভাবনা হবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে এখন চরমনাই পীর সাহেব যদি জোটবদ্ধ হয় তাহলে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ারও পথ তার জন্য ক্লিয়ার খোলা রয়েছে। তাছাড়া আসন ভাগাভাগির ক্ষেত্রে কোনো একটি দল যদি তাদেরকে 20টি আসন অফার করে বা 50টি আসন অফার করে, কিন্তু তাদের জয়ী হওয়ার সম্ভাবনা যদি কম থাকে, আর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি দল যদি তাদেরকে 10টি আসনও অফার করে, তো সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভেবে দেখার অনেক সুযোগ রয়েছে। তাই আপাতত বলা যায় যে যারা আলহামদুলিল্লাহর জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন, কয়েকদিন পরে বেঈমান বলে আবার গালি দিয়েন না, সেটি মনে হয় সামনে এখন দেখার অপেক্ষায় রয়েছে। এবার আসি আজকে আলোচনার যে শিরোনাম করেছি, আপনারা দেখেছেন, জটিল প্যাচে রাজনীতির মাঠ এখন গরম, মৌলবাদের উত্থান হতে যাচ্ছে কিনা এই দেশে। জামাতে ইসলাম 5 অগস্টের পরে রাজনীতির মাঠে যে সুযোগটি পেয়েছে, স্বাধীনতার 53 বছরে এই সুযোগ তারা পায়নি। আর শুধু 53 বছরে না, তাদের জন্মলগ্ন হিস্ট্রিতে জামাত ইসলামের জন্ম হয়েছে অবিভক্ত ভারতে। ভারতে জামাত ইসলামের দল এখন আর নেই আমার জানা মতে। এরপরে আসলো পাকিস্তানে। পাকিস্তান আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সমগ্র পূর্ব পশ্চিম পাকিস্তানে। এখন যে পাকিস্তান রয়েছে সেই পাকিস্তানেও জামাতের অবস্থা একদম নিভু নিভু, প্রায় যায় পথে, সেখানের অবস্থাও ভালো না। তাদের অবস্থান যতটুকু আছে এই বাংলাদেশে আছে। আর 53 বছর পর যেই সুযোগটি এখন তাদের হাতে এসেছে যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, বড় একটি শক্তি আছে শুধু বিএনপি, তাদের সাথে কৌশলে এগুতে পারলেই তাদের একটি সম্ভাবনা থাকে। আর সেই কৌশলটি তারা কাজে লাগাতে চাচ্ছে, কারণ এইবার যদি ফেল করে তাহলে আগামী 53 বছরেও জামাত ইসলামের জন্য এই সুযোগ আর নাও আসতে পারে। তাই তারা চাচ্ছে ইসলামী দলগুলোকে একত্রে নিয়ে এখানে একটি মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে তারা ক্ষমতার মসনদ কিভাবে নিবে সেজন্য তারা অনেক মেটিকুলাস প্ল্যান করতেছে, সেই বিষয়ে আলোচনা করব। আর এর মধ্যে যদি স্ক্রিনে আমি যেই চিত্রটি এখানে দেখিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে এই জামাতে ইসলাম
তারা এখন ভর করছে ইসলামী আন্দোলন বা ইসলাম ধর্ম নিয়ে বা ইসলাম কেন্দ্রিক যারা রাজনীতি করে তাদের কাঁধে, এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের কাঁধে পাড়া দিয়ে তারা এখন চাচ্ছে এখানে তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে, সেই লক্ষ্যে অনেক মেটিকুলাস প্ল্যান নিয়ে তারা সামনে এগুচ্ছে। এখন স্বভাবতই আপনাদের কোশ্চেন হতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জামাতের যোগসাজশ আমি কেন করছি। চলুন সেগুলো এভিডেন্স সহকারেই বিস্তারিত দেখি। আমরা দেখলাম ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে। গণতান্ত্রিক কান্ট্রিতে যে কেউ রাজনৈতিক দল ঘোষণা করতেই পারে, সেটি নিয়ে কোনো সমস্যা নেই, ওয়েলকাম তাদেরকে। এরপরে আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব একটি বক্তৃতা দিয়েছিলেন, চলুন শুনি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। এরপরে তিনি বলেছিলেন যে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদেরকে সরকার থেকে বের হয়ে আসা উচিত। তো এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের ভাষায় অন্যায় কিছু বলেনি, অপরাধ কিছু বলেনি, কিন্তু তাকে আক্রমণাত্মক কিছু উক্তি ছেড়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং এই সরকারের একজন উপদেষ্টা। স্ক্রিনে যদি দেখি, নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে নিরপেক্ষ সরকারের নামে বিএনপি আরেকটি ১-১১ আনতে চাচ্ছে। যদিও বিএনপির এই বক্তৃতার সাথে এই বিষয়টি একদমই যায় না, বাট এরপরে আর কি বলেছে দেখি। আর বলেছে যে সরকার গঠনের আগেই, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগেই ৬ অগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের যে আইজি নিয়োগ হয়েছিল এগুলো মূলত বিএনপির। তাহলে বিএনপির যেহেতু বিভিন্ন স্তরে এই প্রশাসনিক স্তরের লোক রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও মানে পদত্যাগ করতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তিনি অনেক ক্ষোভ ঝেড়েছে। কিন্তু কথা হলো এখানে জামাত সম্পর্কে এই নাহিদ ইসলাম কিছুই বলেনি। কেন বলেনি? কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে জামাত ইসলামও এর আগে কথা বলেছে, এবং এই ৬ অগস্টের পরে বা ৫ অগস্টের শেখ হাসিনার সরকারের পতনের পরে বিভিন্ন জায়গায় যারা নিয়োগ পেয়েছে সেখানে বিএনপির যেমন নিয়োগ পেয়েছে, জামাত ইসলামের আমার জানা মতে তার চেয়ে বেশি নিয়োগ পেয়েছে। কিন্তু জামাত নিয়ে এদের কোনো অ্যালার্জি নেই বা জামাতের এগেনস্টে এরা কোনো ধরনের কথা বলছে না। এরপরে যদি আমরা দেখি, বলছে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। তো আমি তো ভাই দেখতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের টোনও স্বৈরাচার হয়ে উঠছে। কোন কোন কথাগুলো আপনাদের স্বৈরাচারী মনে হচ্ছে চলুন স্ক্রিনে একটু দেখি দর্শক শ্রোতা। বিভিন্ন জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে শুধু একটি বিষয় বসেছি, সেটা হলো বাংলাদেশের জনগণ। জনগণ হলো সভরেন্টির প্রাইম জায়গাতে থাকবে। সেই জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে সেই জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই এবং জনগণের কাছে আমরা যেতে চাই। তো জিয়াবাদ মুজিববাদ আমরা কিছু চাই না বা এখানে থাকতে দেব না, এটি কি ফ্যাসিস্টের আলামত না এই ধরনের কথাবার্তা বলা? এরপরে আরেকজন দপ্তরবিহীন উপদেষ্টা, বিশিষ্ট মাস্টার মাইন্ড, তিনি বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। এগুলো কি ফ্যাসিস্ট কোয়ালিটির কথাবার্তা না? যদি আপনারা পারেন তাদের নিবন্ধন বাতিল করেন, তারপরে এমনিতেই তারা নির্বাচন থেকে বের হয়ে যাবে, কিন্তু এই যে ক্ষমতার দাপট দেখাচ্ছেন যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেওয়া হবে না, এগুলো তো ফ্যাসিস্টি আচরণ। কিন্তু এরপরে এই মাহবুব সাহেব আর কি বলেছেন দেখুন। বিএনপি জামাত সহ বাংলাদেশ পন্থীরাই এদেশে রাজনীতি করবে। বিএনপি রাজনীতি করবে বুঝলাম, তো জামাত সহ বাংলাদেশ পন্থী, জামাত বাংলাদেশ পন্থী হয়েছে কবে? বাংলাদেশের জন্মতেই তো জামাত বিশ্বাস করে না বা জামাত জন্ম চায়নি যে বাংলাদেশের জন্ম হোক। তো মাহফুজ আলমদের দৃষ্টিতে জামাত বাংলাদেশপন্থী দল হলো কিভাবে? তো এবার কি বুঝতে পেরেছেন যে এই ছাত্ররা জামাত মোনা বা এই ছাত্রদের ঘাড়ে জামাতের ভূত চেপেছে? আরো উদাহরণ লাগবে, চলুন আরো কিছু উদাহরণ আমরা একটু স্ক্রিনে দেখে আসি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। স্বীকার করেছে সেটি নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কারণ সবাই জানে যে এই আন্দোলনের পিছনে জামাত শিবির ছিল। কিন্তু আমার কথা হলো, এই যে অবদান স্বীকার করলো ভালো একটি বিষয়, তাহলে ৭১-এর সময় ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় যে হেল্প করেছিল প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, সর্বদিক থেকে, সেই সত্যতা যখন স্বীকার করা হয় তখন আবার এই সত্যবাদীদের গায়ে জ্বালা ধরে যায়, তাদের মাথা তখন মানে বিগড়ে যায়, তারা আবার সেটি মেনে নিতে চায় না। তো এই হলো তাদের মানে স্বীকৃতি বা অবদান স্বীকার করার অবস্থা। এরপরে যদি আমরা একটু দেখি স্ক্রিনে যে হান্নান মাসুদ উপদেষ্টা, তিনি ইসলামী আন্দোলন এই পীর সাহেব হুজুরের, চরমনাই পীর সাহেব হুজুরের অনুষ্ঠানে যাতায়াত ভালোভাবেই করছে।
তো সেখানে দেখা যাচ্ছে তিনি 28শে অক্টোবর মঞ্চ থেকে আপনারা পালিয়েছেন, বিএনপিকে কেন্দ্র করে অনেক কিছু বলেছে, নাহিদ আসিফরা পালায়নি, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো অবস্থা। তার মানে এভিডেন্স সহ পেলেন তো যে এরা মানে জামাতের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভর করতেছে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঁধে জামাত ভর করতেছে। এর আরো কিছু বিষয় দেখুন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই অগস্টের পর থেকেই বারবার তারা যেটি বলতেছে যে ফ্যাসিস্টের বিচার হতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিস্টগিরি এখানে করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে, সেটি আমরাও চাই। জনগণ হিসাবে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু 71-এর বিরুদ্ধে, 71-এর মানবতা বিরোধী অপরাধে, গণহত্যায়, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের বিরুদ্ধে তাদের বিচারের লক্ষ্যে একটি সিঙ্গেল ওয়ার্ডও দেখবেন না যে এই সমন্বয়করা বিচার চেয়েছে বা তারা বিচার করবে, সেই বিষয়ে কিছু বলছে। তারা 71-কে মুছে দিতে চায়, 72-এর সংবিধানকে মুছে দিতে চায়, মুজিববাদ মুছে দিতে চায়, এখন জিয়াবাদও তারা মুছে দিতে চায়। এই হলো তাদের লক্ষ্য। তার মানে এবার তো একদম পানির মতো ক্লিয়ার যে জামাতের সাথে এদের আতাতটা কোন জায়গায় হচ্ছে। তাছাড়া এই যে বললাম যে জামাত এখানে মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটানোর লক্ষ্যে যে ম্যাটিকুলাস প্ল্যান গুলো নিয়েছে, তার মধ্যে আরো কিছু প্ল্যান রয়েছে। এই জন্ম লগ্ন থেকে জামাতের এই 53-54 বছর ধরে তারা তাদের নামে যে কলঙ্ক রয়েছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করেছে, গণহত্যার অপরাধ করেছে, সেই টার্মগুলো তারা এখন চাচ্ছে আওয়ামী লীগের উপরে দেওয়ার লক্ষ্যে। দেখুন, যদি আমরা একটু স্ক্রিনে দেখি, বলছে কি আমির সাহেব বলছে যে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার চান জামাতের আমির, অথচ তাদের নিজেদের গায়েই সেই মানবতা বিরোধী অপরাধের, জঘন্য অপরাধের গন্ধ লেগে আছে, সেই গন্ধ তারা পাচ্ছে না। বরং এই যে ট্যাগিংটা তারা চাচ্ছে সামনের দিকে কৌশলে আরেকটি দলের উপরে দিয়ে দিতে, এবং যদি সামহাউ এটি তারা প্রতিষ্ঠা করতে পারে, এই ট্যাগিংটি আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে তাদের 71-এ যে একটি ট্যাগিং রয়েছে সেটি তারা মুছে ফেলতে পারবে। এই চক্রান্তে তারা নেমেছে। যদি আমরা দেখি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনিও বলছেন মানবতা বিরোধী বিচার করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, অথচ তাদেরই আরেক নেতা, যদি আমরা দেখি দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আজহারের রিভিউ শুনানি 20শে ফেব্রুয়ারি পিছাচ্ছে। তো এই রিভিউ শুনানি আদৌ এই সরকারের অধীনে জামাত করতে মানে এই বিচার হতে দেবে কিনা, নাকি তাকে বেকসুর কোনোদিন খালাস দিয়ে দেয়, সেটি এখন দেখার অপেক্ষায়। এরপরে যদি আমরা দেখি, তাদের আরেকটি ম্যাটিকুলাস প্ল্যান রয়েছে, সেটি হলো মিজানুর রহমান আজহারির মতো পপুলার ইসলামিক ভোকালিস্ট যারা রয়েছে, ইসলামিক স্কলার যারা রয়েছে, তাদেরকে এখন তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মাঠে নামিয়েছে। তাফসিরুল কোরআন মাহফিলের নামে কোনটি ওয়াজ মাহফিলের মঞ্চ আর কোনটি জামাত ইসলামের রাজনৈতিক সমাবেশ করার মঞ্চ, তারা সব একাকার করে ফেলছে। এই হলো তাদের ম্যাটিকুলাস প্ল্যান। তারা চাচ্ছে যে কোনো ওয়েতে হোক এই সুযোগটি তারা কাজে লাগাবে, তারা এখানে ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় আসতে চাইবে। এটি তো অন্যায়ের কিছু না, বাট যখন উদ্দেশ্যগুলো থাকবে ম্যাটিকুলাস ওয়েতে কাউকে পরাজিত করা, সেটিও রাজনীতির মাঠে হতেই পারে, কিন্তু যখন এই গেম খেলা হচ্ছে, রাজনৈতিক গেমগুলো খেলা হচ্ছে, সাধারণ ধর্মপ্রিয় মুসলমানদেরকে ওয়াজ মাহফিলের মাঠে ডেকে সেখানে তাদের রাজনৈতিক বয়ান শোনাচ্ছে, সেই বিষয়গুলো তো ভালোভাবে নেওয়া যাচ্ছে না, তাই না? এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা এখান থেকে মুজিববাদ, জিয়াবাদ, 72-এর সংবিধান, 71 সবকিছু মুছে দিতে চাচ্ছে, সবার উপরে 24কে প্রাধান্য দিতে চাচ্ছে। কেন? কারণ 24-এ জামাতের পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, আর এই জন্য তারা এটিকে এখন সামনে আনতে চাচ্ছে। পরিশেষে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, যদি ইসলামী দলগুলোর জোট হয়, ধরে নিলাম যে এই চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম যারা রয়েছে সবাই নিয়ে যদি এই ধরনের একটি ইসলামী শক্তির উত্থান এখানে ঘটে বা জোট হয়, বিএনপি যদি কোনোভাবে কোণঠাসা হয়ে পড়ে, চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে বিএনপিও অত ভালো দল না ভাই, আপনাদের মাথায় রাখা উচিত। তাহলে আপনাদের এই ইসলামী জোটকে হটানোর জন্য বা চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে আমি আজকে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, বিএনপিও রাজনীতির মাঠে তাহলে আওয়ামী লীগকে নিয়ে আসবে আপনাদের প্রোটেস্ট করার লক্ষ্যে। মনে রাখেন, লেখা রাখেন, কারণ আমরা দেখেছিলাম যে হাসান মাহমুদ আওয়ামী লীগের, তিনি আগেই কিন্তু বিএনপির প্রতি হাত বাড়িয়ে রেখেছে। আরাফাত বিএনপির সুরে সুন্দরভাবে কথা বলতেছে। আর বিএনপি অত ভালো দল না ভাই, বিএনপি প্রয়োজনে শয়তানের সাথেও কিন্তু জোট করতে পারে। মনে আছে তো আপনাদের? চলুন স্ক্রিনে একটু দেখি গয়েশ্বর কি বলেছিলেন। মুক্তিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই সরকারের পদত্যাগ
নির্বাচন কমিশনের পদকের দাবিতে যারা রাজপথে আন্দোলনে আসবে তারাই আমাদের বন্ধু, সে যদি শয়তানও হয়। ইয়েস, শয়তান হলেও তারা জোট করতে চাইবে। সো এরপরে যদি আমরা আরেকটু দেখি স্ক্রিনে, যে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তবে অন্যায়কারীদের বিচার চাই, আব্দুল আউয়াল মিন্টু বিএনপি নেতা কিন্তু বলেছিলেন। তো সবকিছু মিলিয়ে সামনের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে।